ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের লেকচার নাম্বার 12 ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস। তো আজকে আমরা পড়তে চলেছি গস ল। যদি আমরা প্রিভিয়াস লেকচারে লাস্টের দিকে আমরা গস ল এর একটু ইন্ট্রোডাকশন আমরা যদিও দেখেছিলাম, তো আজকে আমরা বেসিক্যালি পুরো লেকচারটাই আমরা নেব গস ল এর উপর। গস ল থেকে কি নিউমেরিক্যাল হতে পারে, গস ল এর অ্যাপ্লিকেশন কি হতে পারে, গস ল এর কন্ডিশন কি হতে পারে, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট আমরা আজকের লেকচারে পুরো ইন ডিটেইলস আলোচনা করব। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, তো প্রিভিয়াস লেকচারে আমরা যেটা দেখেছিলাম কি, কোনো একটা প্লেন এই প্লেনের রেসপেক্টে একটা ইলেকট্রিক ফিল্ড ধরো, এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড ধরো, তার এরিয়া ভেক্টরের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে অবস্থান করছে। এরিয়া ভেক্টর এটা হচ্ছে কি, তার এরিয়া ভেক্টর। এরিয়া ভেক্টর কি হয়, ওই প্লেন সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তো এরিয়া ভেক্টরের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড কোনো একটা অ্যাঙ্গেলে অবস্থান করছে। তার ফলে আমরা এই ফ্লাক্স কত পেয়েছিলাম, ফ্লাক্স ইকুয়াল টু এরিয়া ভেক্টরের ম্যাগনিটিউড ইনটু এরিয়া ভেক্টরের বা ওই প্লেন সারফেসের পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ডের আমরা দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে প্লেন সারফেসের প্যারালাল যেটা হচ্ছে ই সাইন থিটা, আরেকটা হচ্ছে প্লেন সারফেসের পারপেন্ডিকুলার যেটা হচ্ছে ই কস থিটা। তো ইলেকট্রিক ফিল্ডকে আমরা সেই দিকে নেব, প্লেন সারফেসের পারপেন্ডিকুলার, তবেই তো আমাদের ফ্লাক্স সৃষ্টি হবে। তো ই কস থিটা, দেয়ারফর আমরা কি পেতাম যে ফাই ইজ ইকুয়াল টু এ ডট ই, ফাই ইজ ইকুয়াল টু এ ডট ই, বা ফাই ইজ ইকুয়াল টু ই ডট এ, যেভাবে খুশি। তো এইভাবে আমরা গত ক্লাসে আমরা ফ্লাক্স উপরে ইন ডিটেইলস আলোচনা করেছি। তো ফ্লাক্স এখানে আমাদের কি ধরনের ইলেকট্রিক ফিল্ড ছিল, আমাদের ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমরা আজকে যত ক্লাসে যত ইলেকট্রিক ফিল্ড নেব সব ইউনিফর্ম নেব, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে গস ল কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ওই জন্যই আমরা নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নেব না, কেবলমাত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নেব। আচ্ছা, তো গস ল আমরা ফ্লাক্স তো দেখেছিলাম, তো এই ফ্লাক্স থেকে আমরা কোনো একটা প্লেনের কিভাবে ফ্লাক্স নির্ণয় করতে হয় তার ডেরিভেশন আমরা লক্ষ্য করেছি। তার ইউনিট ভেক্টর এবং তার প্লেন সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট। তো পরবর্তীকালে গস ল, বিজ্ঞানী গস, তিনি একটা ল দেন কি না, তিনি বলছেন দি নেট ইলেকট্রিক ফ্লাক্স through a closed surface, closed surface মানে কি হয়ে থাকে না, closed surface মানে হচ্ছে 3D সারফেস আমাদের কেমন হয়ে থাকে, ক্লোজড হয়ে থাকে। এক্সাম্পল স্বরূপ আমরা কি কি নিতে পারি, স্ফিয়ার, সিলিন্ডার নিতে পারি, এগুলো সবই হচ্ছে কি এটসেট্রা, এগুলো সবই হচ্ছে 3D সারফেসের এক্সাম্পল। তো নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজড সারফেস ইচ 1 by epsilon naught times of net inside charge of enclosed surface. That means আমাদের কি বোঝাতে চাইলো, যে কোনো একটা সারফেস, কোনো একটা 3D সারফেস, অবশ্য আমাদের কি নিতে হবে 3D সারফেস। তো 3D সারফেস আমি একটা নিয়েছি, তাহলে এই 3D সারফেসের মধ্যে আমি সাপোজ মনে করলাম এটা একটা স্ফিয়ার, তো এই স্ফিয়ারের ইনসাইডে এক চার্জ রয়েছে, পজিটিভ কিউ চার্জ রয়েছে। তো এই স্ফিয়ারের ফ্লাক্স কত হবে, স্ফিয়ারের ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না, নেট চার্জ কত না কিউ এর কত হবে 1 by epsilon naught, তার মানে কিউ বাই epsilon খতম। তাহলে এই 3D সারফেসের ফ্লাক্স আমরা কিভাবে পাবো না, কিউ বাই epsilon naught করো, তার ইনসাইডে চার্জ দেখো, তার সাথে 1 by epsilon naught টাইমস গুণ করে দাও, বাস। তো টোটাল ফ্লাক্স পেয়ে যাও, যেখানে কিউ হচ্ছে কি না, কিউ হচ্ছে নেট ইনসাইড চার্জ, নেট ইনসাইড চার্জ।
তো গস ল এমন একটা ল যে লয়ে কোনো প্রুফ হয় না, এই লয়ে কোনো প্রুফ হয় না। এই ল কি বলতে চাইছে যে কোনো একটা 3D সারফেস নাও, তার অভ্যন্তরীণ চার্জ দেখো, চার্জ দেখার পর তাকে 1/ε0 দিয়ে গুণ করে দাও, দিয়ে তার ফ্লাক্স পেয়ে যাও, আর কিছুই বলেনি। তো গস লকে যদি আমাকে বুঝতে হয় তাহলে কোনো একটা এক্সাম্পল নিয়েই আমাকে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা গস লকে বুঝতে পারবো না। তো আমি আমাদের এক্সাম্পল রয়েছে, এই এক্সাম্পলটাই নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে গস ল দ্বারা কিভাবে আমরা q/ε0 টাইমস পাই, যে ফ্লাক্স ইকুয়াল টু q/ε0 পাই, সেটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এই এক্সাম্পলটা নিয়েছি, তাহলে এই এক্সাম্পলের সাহায্যে আমরা কি দেখব, আমরা একে বোঝার চেষ্টা করব। তো এক্সাম্পল আমাদের রয়েছে, কোনটা স্ফিয়ার, কোনটা স্ফিয়ার। মনে করলাম এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে কত, r। তাহলে স্ফিয়ারের রেডিয়াস যদি r হয়ে থাকে আর এই কিউ চার্জের দ্বারা যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে, তাহলে এই স্ফিয়ারের প্রত্যেকটা সারফেসের উপর অবস্থিত প্রত্যেক পয়েন্টে আমরা কি পাবো, ইলেকট্রিক ফিল্ড সেম পাবো। যেহেতু স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি, সারফেসের উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্ট আমরা কি দেখতে পাচ্ছি না একই দূরত্বে অবস্থান করছে, প্রত্যেকের ডিসটেন্স হচ্ছে কি সেম। তাহলে एग्जांपल আমরা কি লিখতে পারি না স্ফিয়ারের সারফেসের উপর অবস্থিত প্রত্যেক পয়েন্টে ডিসটেন্স কত, না ডিসটেন্স ইকুয়াল টু r। সুতরাং সারফেসের উপর অবস্থিত প্রত্যেক পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, ইলেকট্রিক ফিল্ড E, যেটা কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এই E এর ভ্যালু কত হবে না kq/r², kq/r², যেখানে k হচ্ছে কত 1/4πε0, q হচ্ছে ইনসাইড চার্জ, r² হচ্ছে কি ওই স্ফিয়ারের রেডিয়াস। তো প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমি কত পাবো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E, 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 এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড E। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড এবার পেয়ে গেছি। আচ্ছা, এই স্ফিয়ারের যদি আমাকে ফ্লাক্স বার করতে হয়, কিভাবে বার করতে হয়, স্ফিয়ারটা একটা 3D সারফেস। তো স্ফিয়ারকে যদি আমরা ভালো করে ভাবি তাহলে আমরা কি দেখব, এই স্ফিয়ার অসংখ্য এলিমেন্টাল ডিএ দ্বারা তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র ডিএ সারফেস নিয়ে তৈরি স্ফিয়ারের সারফেস। তো এবারে আমাদের মধ্যে একটা কনসেপ্ট কি গ্রো করলো না, এই এলিমেন্টাল এরিয়া কত, তাহলে আমরা কি করলাম, অসংখ্য এলিমেন্টাল এরিয়াতে ডিভাইড করলাম স্ফিয়ারকে। তাহলে স্ফিয়ারকে কি করলাম, স্ফিয়ারকে অসংখ্য ডিএ এলিমেন্টাল সারফেসে কি করলাম, বিভক্ত করলাম। ক্লিয়ার, অসংখ্য ডিএ এলিমেন্টাল সারফেসে দ্বারা বিভক্ত করলাম। তাহলে এবারে দেখো এই ডিএ এলিমেন্টাল সারফেস, ধরো এটা হচ্ছে ডিএ এলিমেন্টাল সারফেস। তাহলে এই ডিএ এলিমেন্টাল সারফেসে যদি আমাকে এরিয়া ভেক্টর যদি বার করতে হয়, তাহলে আমি কি করব, এরিয়া ভেক্টর ওই সারফেসের রেসপেক্টে যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে আমাকে একটা ট্যানজেন্ট বানাতে হবে। ট্যানজেন্টের সহিত কি করতে হবে, ট্যানজেন্টের সহিত আমাকে কি করতে হবে, একটা পারপেন্ডিকুলার টানতে হবে, সেটাই হয়ে যাবে সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার। তো এটাই হয়ে গেল আমাদের এরিয়া ভেক্টর। তাহলে একটা পয়েন্টের রেসপেক্টে ট্যানজেন্ট এঁকে তার পারপেন্ডিকুলার কেবলমাত্র একটাই লাইন আমরা টানতে পারি। তাহলে ইলেকট্রিক ফিল্ডও এই পয়েন্টের সাথে রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডও এই পয়েন্টের রেসপেক্টে কি হচ্ছে, রেডিয়ালি আউটওয়ার্ড। তো রেডিয়ালি যদি আউটওয়ার্ড হয় তাহলে ওই ট্যানজেন্টের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডও সেম পয়েন্ট দিয়ে রেডিয়ালি আউটওয়ার্ড হবে। তাহলে এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর ওই ডিএ এলিমেন্টের রেসপেক্টে থিটা কোণ কত, না থিটা কোণ তাদের মধ্যে 0। তাহলে এলিমেন্টাল এরিয়া ভেক্টর এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ডের মধ্যবর্তী কোণ কত হয়, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কারণ একটা পয়েন্ট দিয়ে আমরা কেবলমাত্র একটাই পারপেন্ডিকুলার টানতে পারি, যার কারণে থিটা ইকুয়াল টু 0। তাহলে এই ডিএ এলিমেন্টাল, এটা হচ্ছে ডিএ এলিমেন্টাল সারফেস। তো এই ডিএ এলিমেন্টাল সারফেসের জন্য ফ্লাক্স কত হবে, না ফ্লাক্স ইকুয়াল টু ডিএ ইনটু ই cos থিটা, যেখানে থিটা হচ্ছে আমাদের কত 0 ডিগ্রি, থিটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, তার মানে ই ডিএ কত হলো, ই ডিএ।
তাহলে এমনি করে করে এখানটায় ডিফাই, এখানটায় ডিফাই ডিফাই ডিফাই, তাহলে প্রত্যেকটা এলিমেন্টাল সারফেসের জন্য আমরা কথা থেকে চলেছি ডিফাই। কেন না প্রত্যেকটা এলিমেন্টাল সারফেসের এরিয়া সেম এবং ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম, তাহলে প্রত্যেকের ডিফাইও সেম। তাহলে টোটাল ফ্লাক্স যদি আমাকে বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন অফ ডিফাই করে সব ডিফাই গুলোকে আমরা কি করব যোগ করে দেবো, অঙ্কের সহজ নিয়ম তার ইন্টিগ্রেশন কর। তো ডিফাই গুলোকে আমরা যোগ করলাম, যেখানে ই হচ্ছে কি কনস্ট্যান্ট প্রপার্টি, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএ, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএ করলে আমরা কি পাবো না টোটাল ডিএ কে আমরা যদি যোগ করি এই স্ফিয়ারের এরিয়া পাবো। তো স্ফিয়ারের এরিয়া কত হয়ে থাকে না 4 পাই আর স্কয়ার, এর রেডিয়াস হচ্ছে কত আর স্কয়ার, তো স্ফিয়ারের এরিয়া হচ্ছে কত 4 পাই আর স্কয়ার, তাহলে ই ইনটু এরিয়া অফ স্ফিয়ার। আচ্ছা, তো ই ইজ ইকুয়াল টু হোয়াট আমরা বার করা হয়ে গেছে, তো 1/4 পাই ইপসিলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার ইনটু এরিয়া কত না 4 পাই আর স্কয়ার। তো টোটালটাকে কাটলে আমরা কত পাচ্ছি কিউ বাই ইপসিলন নট, তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কত কিউ বাই ইপসিলন নট। ব্যাস, যেটাই গস ল, মানে মাত্র দুটো সমান চিহ্নের পরেই তিনি অ্যানসার দিয়ে দিয়েছেন না এর ফ্লাক্স হবে গস ল। যে এত বড় এত কিছু করার কোনো প্রয়োজন নেই, তুমি নেট ইনসাইড চার্জ দেখো তাকে ইপসিলন নট দিয়ে ভাগ করে দাও, তো ফ্লাক্স পেয়ে যাও, তো ফ্লাক্স পেয়ে যাও। অবশ্য সেটা 3D সারফেস হতে হবে এবং ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হতে হবে, না হলে কিন্তু সম্ভব নয়, না হলে কিন্তু সম্ভব নয়। ক্লিয়ার করতে পেরেছি? অবশ্য সেটা 3D সারফেস হতে হবে এবং ইউনিফর্ম হতে হবে। তো 3D সারফেস বলতে আমরা আর কি কি বুঝবো না 3D সারফেস বলতে আমরা বুঝবো, দেখো এই সাইডেই করি, 3D সারফেস বলতে আমরা এগুলোই বুঝি যে কোনগুলো, এই যে সাপোজ ধরো একটা কিউব, একটা কিউব, তাহলে এই কিউবের সেন্টার, এই কিউবের সেন্টারে আমি কি করলাম একটা পজিটিভ চার্জ রেখে দিলাম। তো কিউবের সেন্টারে যদি আমি পজিটিভ চার্জ যদি রেখে দিই, এই কিউবের প্রত্যেকটা সাইডে ফ্লাক্স কত হবে ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু কিউ বাই ইপসিলন নট, কিউ বাই ইপসিলন নট। সাপোজ ধরো একটা পিরামিড বা একটা কোণ, একটা কোণ, একটা কোণ ধরো, তাহলে এই কোণের যদি সেন্টারে যদি আমি একটা চার্জ রেখে দিই, কিউ চার্জ যদি রেখে দিই, তাহলে এর ফ্লাক্স কত হবে না এর ফ্লাক্স হবে কত কিউ বাই ইপসিলন নট। সেন্টারে রাখতে হবে, আমরা এখানটায় চার্জকে কোথায় রেখেছি সেন্টারে রেখেছি, তবেই গিয়ে তো সারফেসের প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আমাদের কি হচ্ছে সেম হচ্ছে, তবেই আমরা করতে পেরেছি। কিছু কিছু অ্যাসাম্পশন আছে যে চার্জকে আমাকে কি কোথায় রাখতে হবে সেন্টার, তো অ্যাসাম্পশন গুলো আমরা গস লয়ের কন্ডিশনের মধ্যে ইনক্লুড করব। আচ্ছা, আবার দেখো সিলিন্ডার, সিলিন্ডার কেমন হয়ে থাকে আমাদের 3D হয়ে থাকে, তো সিলিন্ডারে যদি আমরা সেন্টারে যদি চার্জ রেখে দিই তাহলে এই ক্ষেত্রেও ফ্লাক্স কত হবে কিউ বাই ইপসিলন নট, কিউ বাই ইপসিলন নট। তাহলে আমরা কি বুঝতে পারছি না গস ল কোনো শেপের উপর ডিপেন্ড নয়, গস ল, তাহলে এই সাইডটা রাফ করব, এই সাইডটা, তাহলে সাইডটা রাফ করি, তাহলে দেখো গস ল, তো নাম্বার 1 আমরা কি বুঝতে পারলাম গস ল শেপের উপর ডিপেন্ড করে না। দেখো গস ল, তাহলে আমরা কি কি বুঝতে পারলাম যে গস ল শেপের উপর ডিপেন্ড করে না। গস ল, গস ল শেপ, শেপের উপর ডিপেন্ড করে না। সেকেন্ড না গস ল, গস ল সাইজের উপরও ডিপেন্ড করে না। কেমন করে সাইজের উপর ডিপেন্ড করে না, কেমন করে সাপোজ ধরো তোমাকে একটা স্ফিয়ার দিয়েছে, এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে r, আর একটা স্ফিয়ার দিয়েছে, এই স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে ধরো 2r, দুটো স্ফিয়ার দিয়েছে, দুটো স্ফিয়ার দিয়েছে, তাহলে এই স্ফিয়ারের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে? আচ্ছা, গস ল থেকে যদি আমরা ফ্লাক্স যদি বার করতে চাই তাহলে ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না এর সেন্টারে চার্জ রয়েছে কত কিউ, এর সেন্টারে চার্জ রয়েছে কত কিউ, তাহলে ইনসাইড চার্জ হচ্ছে কিউ ডিভাইড বাই 1 বাই ইপসিলন নট, তো টোটাল ফ্লাক্স। এর ক্ষেত্রে আমরা কি দেখলাম না ফ্লাক্স ইকুয়াল টু ইনসাইড চার্জ হচ্ছে কিউ ডিভাইড বাই ইপসিলন নট, টোটাল ফ্লাক্স। তো আমরা গস লয়ের অ্যাপ্লিকেশন থেকে আমরা কিন্তু করতে পেরেছি, কিন্তু আমরা একে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? দেখো যে ফ্লাক্স ইকুয়াল টু আমাদের কি হয়েছিল না ফ্লাক্স ইকুয়াল টু ই ইনটু এরিয়া অফ স্ফিয়ার, ই ইনটু এরিয়া অফ স্ফিয়ার।
তো ইলেকট্রিক ফিল্ড কত না 1/4 পাই ইপসিলন নট ইনটু কিউ বাই আর স্কয়ার। তো আর স্কয়ার এখানটায় কত ক্যাপিটাল আর স্কয়ার ইনটু এরিয়া অফ স্ফিয়ার কত না 4 পাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা কত পেয়েছিলাম কিউ বাই ইপসিলন নট। আচ্ছা এর ক্ষেত্রে লক্ষ্য কত ফ্লাক্স কত হবে না ই ইনটু এরিয়া অফ স্ফিয়ার। তো এই ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু কত না 1/4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার। তাহলে চার্জ থেকে এই পয়েন্টের ডিসটেন্স কত 2r, তাহলে 2r এর হোল স্কয়ার ইনটু এরিয়া অফ স্ফিয়ার কত হবে না 4 পাই ইনটু তার রেডিয়াস স্কয়ার। তাহলে রেডিয়াস কত এখানটায় রেডিয়াস হচ্ছে 2r, তাহলে 2r স্কয়ার, তাহলে 2r স্কয়ার ক্যান্সেল, 4 পাই ক্যান্সেল, তো কিউ বাই ইপসিলন নট। যেটাই গস ল খুব তুরন্ত বলে দেওয়ার জন্য একটা পদ্ধতি আমাদের দিয়েছিল, একটা ল আমাদের সামনে একটা উপস্থিত করেছিল, সেটাও আমরা দেখতে পেলাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাইজ হোক না কেন নেট চার্জ প্রত্যেকের যদি সেম সেম থাকে তাহলে কিন্তু ফ্লাক্সও সেম সেম হয়। এটাই বলছে গস ল। ক্লিয়ার করতে পেরেছি, বলতে পেরেছি? তাহলে সে সাইজ কোনো কিছুর উপরে গস ল ডিপেন্ড করে না। উপরন্তু যদি আমরা তাহলে এটা রাখ করি, উপরন্তু যদি কোন একটা চার্জ যদি কোন একটা 3D সারফেসের বাইরে থাকে, রাখ করি তোলা আছে? আচ্ছা কোন চার্জ যদি 3D সারফেসের বাইরে থাকে তাহলে ফ্লাক্স কত হবে? কোন চার্জ যদি, অবশ্য আমরা এটা কি ধরনের ইলেকট্রিক ফিল্ড নিচ্ছি, চারিদিকে যেন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকে। নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ধরো কোন একটা কিউব, আমাকে অবশ্য 3D সারফেস নিতে হবে, তো একটা কিউব, তো এই কিউবে আউটসাইডে ধরো কোন একটা চার্জ রয়েছে, কিউ চার্জ রয়েছে। ক্লিয়ার? তো আমি মনে করলাম যে এই কিউবের মধ্য দিক দিয়ে একটাই মাত্র ইলেকট্রিক ফিল্ড গেছে, তাহলে এখানে চার্জ কোথায় আছে না, চার্জ আছে কোথায় না, চার্জ at outside of surface of 3D surface, লিখো of 3D surface। তাহলে from Gauss law থেকে আমরা কি বলতে পারি না, from Gauss law থেকে আমরা কি বলতে পারি না, Gauss law বলছে কি না এর ফ্লাক্স হবে কত না, চার্জের ইনসাইডে আছে কি নেই, কিউ হতো নেট ইনসাইড চার্জ, কি হচ্ছে কি নেট ইনসাইড চার্জ। তো নেট ইনসাইড চার্জ ডিভাইড বাই ইপসিলন নট। তাহলে এর ইনসাইডে কোনো চার্জ নেই, তো চার্জ ইকুয়াল টু 0 বাই ইপসিলন নট, তো ফাই ইকুয়াল টু কত হবে 0, ফ্লাক্স ইকুয়াল টু কত হবে 0। তো গস ল থেকে তো আমরা তুরন্ত বলতে পারছিলাম, তো আমরা ফর্মুলা ওয়াইজ ডিরাইভ করে দেখি না এর চার্জ কোথায় আছে, আউটসাইড। আচ্ছা এই 3D সারফেসের এই পয়েন্টের রেসপেক্টে এরিয়া ভেক্টর কত হবে না, এই পয়েন্টের রেসপেক্টে এরিয়া ভেক্টর হচ্ছে কি আউটওয়ার্ড পারপেন্ডিকুলার, তো এরিয়া ভেক্টর কত হবে আউটওয়ার্ড পারপেন্ডিকুলার। এই পয়েন্টের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এইদিকে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এই পয়েন্টের রেসপেক্টে এরিয়া ভেক্টর কোন দিকে, আউটওয়ার্ড পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে সাপোজ ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট সারফেস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সারফেস। ক্লিয়ার? আচ্ছা এই সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলার, তাহলে দেখো ইলেকট্রিক ফিল্ড যে দুটো প্লেনের রেসপেক্টে থাকে সেই দুটো প্লেনের ইলেকট্রিক ফিল্ড খালি আমরা পেয়ে থাকি, বাকি 3D সারফেসের জন্য কি থাকে ফ্লাক্স কি থাকে 0 হয়ে যায়। এটা আমরা গত লেকচারে কিন্তু আমরা দেখেছি, তোমরা যদি বুঝতে যদি না পারো প্রিভিয়াস লেকচারে গিয়ে দেখো বুঝতে পারবে, কিন্তু এই লেকচারে আমি আর ওটাকে আর বাড়াচ্ছি না। তো এরিয়া ভেক্টর সেকেন্ড সারফেসের ক্ষেত্রে সেম ডাইরেকশনে, তো ফার্স্ট সারফেসের ক্ষেত্রে ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না, ফ্লাক্স ইকুয়াল টু a ইনটু e cos কত ইলেকট্রিক ফিল্ড থেকে এরিয়া ভেক্টরের দিকে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে থাকবে এরিয়া ভেক্টর যেদিকে থাকবে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তো আমরা অ্যাঙ্গেল কোন দিক থেকে কোন দিকে বানাবো, ইলেকট্রিক ফিল্ড থেকে এরিয়া ভেক্টরের দিকে, তার মানে আমরা রোটেট করাবো অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা কোন ডিরেকশন বরাবর দেখবো, হাতটাকে কার্ভ করব কোন ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা করি তাহলে cos 180 ডিগ্রি, তাহলে cos যদি 180 হয়ে থাকে তাহলে cos 180 এর ভ্যালু কত -a। আচ্ছা সেকেন্ড সারফেসের রেসপেক্টে কত, সেকেন্ড সারফেসের রেসপেক্টে a e cos 0 ডিগ্রি। দেখো এরিয়া ভেক্টর এবং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর সেম ডিরেকশনে রয়েছে, তো কত হবে a e, তো এটা কি ভ্যালু হচ্ছে পজিটিভ। আচ্ছা এই যে সারফেস এটাতে 3 4 এদিকে একটা 5 ভেতরের দিকে একটা 6, তাহলে প্রত্যেকের জন্য ফ্লাক্স কি হচ্ছে 0, প্রত্যেকের জন্য ফ্লাক্স 0, 3 এর জন্য ফ্লাক্স 0, কারণ এটা হচ্ছে কত 90 ডিগ্রি, 4 এর জন্য 270 ডিগ্রি, 270 ডিগ্রি হতো cos 0। আচ্ছা 6 এর জন্য আমরা কি লিখি, 6 এর জন্য 90 ডিগ্রি, তো সেই ক্ষেত্রে আমরা কি পাবো 50। 5 এর জন্য আমরা কি পাবো না বাইরের দিকে আসছে 270 ডিগ্রি,
তাহলে এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক ফিল্ড কত ফ্লাক্স কত হবে 0 হবে। তো কেবলমাত্র 1 আর 2 এর জন্যই আমরা ফ্লাক্স পেতে যাচ্ছি। তাহলে টোটাল ফ্লাক্স এই কিউবের জন্য কত আসছে φ1 + φ2, সব ফ্লাক্স গুলোকে আমরা যোগ করে দেব, এটা প্লাস এটা মাইনাস সেম ভ্যালু। তো ওভারঅল নেট ফ্লাক্স কত 0। তো গস তুরন্ত বলে দিতে পেরেছিল যে এর মধ্যে নেট চার্জ আছে কি না দেখো, তাহলে ইনসাইডে যদি কোনো চার্জ না থাকে তার জন্য ফ্লাক্স কত 0, তার জন্য ফ্লাক্স কত 0, আর কিছুই না, আর কিছু না। ইনসাইডে যদি চার্জ না থাকে ফ্লাক্স কত হবে 0। তো সিমিলারলি আমরা যদি কোনো আরেকটা কনসেপ্ট দেখতে চাই, কোনো একটা স্ফিয়ার, তো এই স্ফিয়ারে ইনসাইডে ধরো q1 q2, আউটসাইডে ধরো q3, তিনটে চার্জ রয়েছে। আচ্ছা, তো আমরা আর এইভাবে ডিরাইভ করব না, গস লতে ডিরাইভ করব। তো গস ল আমাদের কি বলছে যে নেট ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না স্ফিয়ারের ইনসাইডে কত চার্জ আছে দেখো না q1 + q2 টোটাল চার্জ, নেট ইনসাইড চার্জ ডিভাইড বাই এপসাইলন নট, তো টোটাল চার্জ। তাহলে এখানটা যে আমরা টোটাল চার্জে বসিয়েছি, তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই চার্জগুলোকে কি রাখতে হবে না উইথ সাইন রাখতে হবে। চার্জকে কি করতে হবে উইথ সাইন, চার্জ ইন উইথ সাইন, চার্জগুলোকে উইথ সাইনেই রাখতে হবে। কিন্তু আমরা যদি ফর্মুলা ওয়াইজ যদি করতে থাকি কি না ফ্লাক্স ইকুয়াল টু E.ds, ইন্টিগ্রেশন অফ ds বলছি ds সরি dA যদি আমরা করতে থাকি, তাহলে আমাকে কি করতে হবে, এই চার্জের জন্য ফ্লাক্স বার করতে হবে, এই চার্জের জন্য ফ্লাক্স বার করতে হবে, এই চার্জের জন্য ফ্লাক্স বার করতে হবে। তো ইন্ডিভিজুয়াল ফ্লাক্স বার করে তাদেরকে আবার আমাকে কি করতে হবে অ্যাড করে টোটাল ফ্লাক্স, তো অনেক ঝামেলা। সেই জায়গায় গস ল অ্যাপ্লাই করো, তুরন্ত বার করো। তো সেকেন্ড যদি আমরা আরেকটা দেখি, সেকেন্ড ধর এই একটা 3D সারফেস স্ফিয়ার নিয়েছি, তো এই স্ফিয়ারের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোল রেখেছি, কি রেখেছি না একটা ইলেকট্রিক ডাইপোল প্লেসড এ ইলেকট্রিক ডাইপোল ইন এ 3D সারফেস। তো একটা 3D সারফেসের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোল মানে কি না ইলেকট্রিক ডাইপোলের একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, তাদের ভ্যালু হচ্ছে কি সেম এবং তাদের সেপারেশন খুব ছোট হয়ে যায়। তো এর ক্ষেত্রে ফ্লাক্স কত হবে, ইনসাইড টোটাল চার্জ দেখো ডিভাইড বাই এপসাইলন নট। তাহলে টোটাল চার্জ কত না টোটাল চার্জ -q + q বাই এপসাইলন নট, মানে 0 বাই এপসাইলন নট। মানে কি বলছে উইথ সাইন রাখতে হবে, তো -q + q ডিভাইড বাই এপসাইলন নট ইকুয়াল টু কত -q + q 0, তাহলে 0 বাই এপসাইলন নট, তো ফ্লাক্স ইকুয়াল টু কত 0। তাহলে যদি একটা 3D সারফেসের মধ্যে যদি একটা ইলেকট্রিক ডাইপোল থাকে তার ক্ষেত্রে ফ্লাক্স কত 0, তো আমরা এতক্ষণ দেখলাম যে ইলেকট্রিক ফ্লাক্স আমরা গস লয়ের সাহায্যে কিভাবে আমরা ডিল করছিলাম। তো এই ক্ষেত্রে দেখো আমাদের সমস্ত 3D সারফেস গুলো কেমন ছিল না সিমেট্রিক্যাল ছিল। এবং কেন সিমেট্রিক্যাল ছিল না চার্জ গুলোকে আমরা এমন ভাবে নিচ্ছিলাম যে তারা যেন সেন্টারে থাকে, সারফেস গুলো সিমেট্রিক্যাল ছিল, যে এমন ভাবে চার্জ গুলোকে আমরা রেখেছি যেন সিমেট্রিক্যাল থাকে। তাহলে প্রথম গস লয়ের যদি আমরা কন্ডিশন খুঁজে পাই, তো গস ল এর ক্ষেত্রে সারফেস কেমন হতে হবে সিমেট্রিক্যাল সারফেস হবে। তো এরপরে আমরা তার কন্ডিশন দেখতে চলেছি গস ল কোন কোন জায়গায় ভ্যালিড করবে। ওকে, তো এটাকে তোলা আছে, তো তুলে নাও। এবারে আমরা কি দেখতে চলেছি কন্ডিশন অফ গস ল। কন্ডিশন অফ গস ল, তো কন্ডিশন অফ গস ল ফার্স্ট কন্ডিশন কি বলছে না ফার্স্ট কন্ডিশন বলছে এটাই যে 3D সারফেস চার্জের সাপেক্ষে বা রেসপেক্টে যা খুশি সাপেক্ষে যে 3D সারফেস নিতে হবে, যে 3D সারফেস আমরা নেব, যে একটা চার্জের রেসপেক্টে আমরা কি করছিলাম একটা চার্জের রেসপেক্টে আমরা একটা 3D সারফেস নিচ্ছিলাম, যে সারফেসটা কি হচ্ছিল না স্ফিয়ার হচ্ছিল, তাই তো। যে 3D সারফেস নিতে হবে ওই 3D সারফেস অবশ্যই সিমেট্রিক্যাল হবে। কি হবে সিমেট্রিক্যাল হবে, ওই 3D সারফেস অবশ্যই সিমেট্রিক্যাল হবে। এই 3D সারফেসকে আমরা কি বলবো, সারফেসকে কি বলা হয়
গসিয়ান সারফেস। তাহলে গসিয়ান সারফেস হচ্ছে কি, আমরা ড্রয়িং করব। গসিয়ান সারফেসকে আমরা কি করব, ড্রয়িং করব, যে ওই চার্জের রেসপেক্টে একটা সিমেট্রিক্যাল সারফেস বানাবো। তো গসিয়ান সারফেস যদি ড্রয়িং করতে হয়, তোমাকে প্রথমের দিকে টিচারদের হেল্প নিতে হবে। তো ধীরে ধীরে তোমরা আরো অধিক অঙ্ক করতে থাকলে, নিউমেরিক্যাল করতে থাকলে, তোমাদের মধ্যে গসিয়ান সারফেস আঁকার একটা প্রবণতা আসবে, এবং ওই প্রবণতার জন্য তোমরা নিজেরাও আঁকতে শিখে যাবে। তো প্রথম কি করতে হবে না, টিচারদের, তোমরা যে টিচারের কাছে পড়ো না কেন, টিচারদের কাছ থেকে তোমাকে আগে গসিয়ান সারফেস আঁকা দেখতে হবে। তো আমিও দেখাচ্ছি, তোমরাও শিখে নেবে। তো আমরা প্রথমে একটা বুঝতে পেরে গেছি যে কোনো একটা পয়েন্ট চার্জ যদি থেকে থাকে, তো ওই পয়েন্ট চার্জের রেসপেক্টিভ যে আমাকে গসিয়ান সারফেস বানাতে হয়, তাহলে আমি কি করবো, একটা স্ফিয়ার বানিয়ে নেবো, হয়ে গেল সিমেট্রিক্যাল। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা কি, গসিয়ান সারফেস। সেই জন্যই তো আমরা গস ল প্রুফ করার জন্য একটা স্ফিয়ার নিয়েছিলাম, তার সেন্টারে আমরা চার্জ নিয়েছিলাম, যাতে সিমেট্রিক্যাল হয়। কন্ডিশন আছে, ক্লিয়ার করতে পেরেছি? তাকে আমরা বলবো গসিয়ান সারফেস। সেকেন্ড, তিনি কি বলছেন না, এই গসিয়ান সারফেসের, এই গসিয়ান সারফেস, ধরো এটা একটা গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস কোষের উপর, সারফেসের উপর প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি ছিল, সেম, কেন, ইকুই ডিসটেন্স ছিল। প্রত্যেকের ডিসটেন্স কি ছিল, আর। প্রত্যেকের ডিসটেন্স কত ছিল, আর। সেম ডিসটেন্সে একই কি হবে, ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হবে। তো গসিয়ান সারফেসের কন্ডিশন, গসিয়ান সারফেসের উপর অবস্থিত প্রত্যেক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কি হবে, সেম বা ইকুয়াল বা কনস্ট্যান্ট হতে হবে। ইলেকট্রিক ফিল্ড সেম, ইকুয়াল, কনস্ট্যান্ট হতে হবে। এই জন্যই গস ল কেবলমাত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হচ্ছে? থার্ড কি বলছে না, গসিয়ান সারফেসে অবস্থিত এরিয়া ভেক্টর এন্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে, মধ্যবর্তী কোণ মানে হচ্ছে কি, কোণ মানে কোনটাকে বলা যায়, কোণ মানে থিটা কি হবে, সেম হবে। দেখো, তাহলে এই পয়েন্টে এরিয়া ভেক্টর হচ্ছে আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডও রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে এখানটা এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড অ্যালাইন্স রয়েছে, তো থিটা ইজ ইকুয়াল টু কত, 0। এই পয়েন্টে দেখো এরিয়া ভেক্টর রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডও আউটওয়ার্ড, তাহলে এই ক্ষেত্রে থিটা ইজ ইকুয়াল টু কত, 0। এই পয়েন্টে দেখো এরিয়া ভেক্টর রেডিয়ালি আউটওয়ার্ড পারপেন্ডিকুলার এবং ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড, তো থিটা ইজ ইকুয়াল টু কত, 0। কি বললাম, বোঝা গেছে? বোঝা যাচ্ছে ঠিক একটু একটু করে? আচ্ছা, যেগুলো আমরা আগে ধরে আসছিলাম, কেন ধরছিলাম, তা কন্ডিশনের মধ্যেই ফুটে উঠেছে। ফোর্থ পয়েন্ট, কি টানলাম, কি করলাম, হ্যাঁ, ফোর্থ গসিয়ান সারফেসকে ড্র করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এই সারফেস কোন গসিয়ান সারফেসকে ভাষাটা চেঞ্জ করো, গসিয়ান সারফেসকে কোন চার্জের উপর দিয়ে ড্র করা যাবে না। কোন চার্জের উপর দিক দিয়ে গসিয়ান সারফেস কিন্তু ক্রস করে, কোন চার্জকে ক্রস করে কিন্তু আমরা গসিয়ান সারফেস বানাবো না। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই চারটে কি ছিল, কন্ডিশন। তাহলে এই চারটে কন্ডিশনের উপরে বেস করে আমরা কিছু নিউমেরিক্যাল দেখতে চলেছি। তো তোলা হয়েছে, ফটাফট তুলে নাও। এবার আমরা ফার্স্ট নিউমেরিক্যাল, কোশ্চেন নাম্বার 1। ফার্স্ট নিউমেরিক্যাল দেখো, সাপোজ ধরো তোমাকে একটা সিলিন্ডার দিয়েছে, যে সিলিন্ডারের টপ মোস্ট সারফেসে একটা পজিটিভ চার্জ রয়েছে। এই সিলিন্ডারের লেন্থ কত দিয়েছে না, সিলিন্ডারের লেন্থ দিয়েছে L/2। সিলিন্ডারের লেন্থ কত দিয়েছে, L/2। আচ্ছা, তো সিলিন্ডারের রেডিয়াস দিয়েছে R। সাপোজ সিলিন্ডারের রেডিয়াস কত দিয়েছে, R। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমাকে বার করতে বলেছে কি, এবারে আমাকে R নট, এটাও ধরো L/2। তো আমাকে বার করতে বলেছে যে এই সিলিন্ডারের ক্ষেত্রে ফ্লাক্স ইকুয়াল টু, টোটাল ফ্লাক্স ইকুয়াল টু হোয়াট,
এই সিলিন্ডারের টোটাল ফ্লাক্স কত হবে বার করতে বলছি। তো আমরা গসিয়ান সারফেস আগে ড্রয়িং করার চেষ্টা করব। তোমরা প্রথমে টিচারদের হেল্প নাও গসিয়ান সারফেস কিভাবে বানাতে হয়। যে একটা সিলিন্ডারের ক্ষেত্রে গসিয়ান সারফেস কি হয়ে থাকে, সিলিন্ডারই হয়ে থাকে। তো চার্জ এখন কোথায় আছে, টপ মোস্ট সারফেসে, তাহলে এর এর এপাশে একটা সারফেস রয়েছে l/2 ডিসটেন্সে, তাহলে চার্জ থেকে এপাশে একটা আমরা l/2 ডিসটেন্সে আরেকটা আমরা কি করব সারফেস বানিয়ে নেব, খাতাম। তাহলে এটা হচ্ছে কত, l/2, বাস। তাহলে টোটাল লেন্থ কত গেল, l হয়ে গেছে। তাহলে এপাশে দেখো চার্জের রেসপেক্টে এপাশেও সেম ডিসটেন্স, এপাশেও সেম ডিসটেন্স। তাহলে চার্জ এবার আমরা ওই গসিয়ান সারফেসটাকে সিমেট্রিক্যাল বানাতে পেরেছি। তো সিমেট্রিক্যাল যদি হয়ে থাকে তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কত হবে না, টোটাল ফ্লাক্স এই তার পুরো সিলিন্ডার, ফ্লাক্স ফর কার, সিলিন্ডার, এই সিলিন্ডারের ক্ষেত্রে কত হবে না Q/ε0। তাহলে এই টোটাল সিলিন্ডারের জন্য, এই পুরো সিলিন্ডারের জন্য Q/ε0। কিন্তু আমাকে গিভেন কি ছিল, এইটুকু সিলিন্ডার, তাহলে আধা সিলিন্ডার, হাফ সিলিন্ডার। তো ফ্লাক্স ফর হাফ সিলিন্ডার ইকুয়াল টু কত হবে, হাফ সিলিন্ডার। তাহলে ফুল সিলিন্ডারের জন্য আমরা যদি পেয়ে থাকি Q/ε0, তাহলে হাফ সিলিন্ডারের ক্ষেত্রে হবে কত, Q/ε0 ইনটু 1/2, খতম। সেকেন্ড কোশ্চেন নাম্বার 2। সাপোজ ধরো তোমাকে একটা হেমিস্ফিয়ার দিয়েছে, তোমাকে একটা কি দিয়েছে, হেমিস্ফিয়ার দিয়েছে, একটা হেমিস্ফিয়ার দিয়েছে, হেমিস্ফিয়ার। তো এই হেমিস্ফিয়ারের সেন্টারে তোমাকে একটা চার্জ দিয়েছে, কত চার্জ দিয়েছে, +Q, ক্লিয়ার। তো বলেছে কি এই হেমিস্ফিয়ারের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে, এই হেমিস্ফিয়ারের জন্য টোটাল ফ্লাক্স কত হবে। তো কি করব আমরা, সিমিলারলি একটা কি করব, গসিয়ান সারফেস বানিয়ে নেব। তো একটা গসিয়ান সারফেস যদি আমাকে বানাতে হয় তাহলে হেমিস্ফিয়ারের গসিয়ান সারফেস কি হবে, পুরো স্ফিয়ার, হেমিস্ফিয়ারের গসিয়ান সারফেস কেমন হবে, পুরো স্ফিয়ার হবে, ক্লিয়ার। তো এই স্ফিয়ারের ক্ষেত্রে টোটাল স্ফিয়ারের জন্য ফ্লাক্স কত হবে না, ফ্লাক্স ফর স্ফিয়ারের ক্ষেত্রে কত হবে না Q/ε0। তাহলে হেমিস্ফিয়ারটার জন্য কত হবে, হেমিস্ফিয়ার হচ্ছে কি স্ফিয়ারের আধা, তা Q/ε0 ইনটু 1/2। দেখো এই সকল অঙ্কগুলোকে যদি আমরা জেনারেল ফর্মে যদি করতাম তাহলে কিন্তু অনেক লেন্দি হতো, কিন্তু গস ল এর অ্যাপ্লিকেশন দ্বারা কিন্তু আমরা খুব তুরন্ত করতে পারছি, তাই না। তো আমরা প্রথমে একটা কি দেখতে হবে, প্রথমে দেখতে হবে যে চার্জটা সেন্টারে আছে কিনা। চার্জটা সেন্টারে থাকার পর যে সারফেসটা তুমি ড্র করবে তবেই তো সেটা কি হয়ে যাবে, সিমেট্রিক্যাল সারফেস হয়ে যাবে, সিমেট্রিক্যাল 3D সারফেস হবে। অবশ্য 2D সারফেসে কিন্তু গসিয়ান সারফেস অ্যাপ্লিকেবল নয়, 3D সারফেসটা হতে হবে, ওকে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো। কোশ্চেন নাম্বার 3, সাপোজ ধরো একটা প্লেন, এই একটা প্লেন, এই প্লেনের সাইড হচ্ছে কত, সাইড হচ্ছে a a a a। তাহলে এই প্লেনের সেন্টার থেকে, সেন্টার মানে আমরা কি করে জাজ করি না, এর ডায়াগোনালের ইন্টারসেক্ট পজিশন, সেটাই হচ্ছে তার সেন্টার। তো এর সেন্টার থেকে a/2 হাইটে কত না, a/2 হাইটে একটা চার্জ রয়েছে, কি +Q চার্জ রয়েছে। তো আমাকে বার করতে বলেছে যে এই প্লেনটার মধ্যে দিয়ে, এই প্লেনটা মনে করলাম a b c d, তো ফ্লাক্স থ্রু দ্যাট প্লেন, a b c d প্লেনের মধ্য দিয়ে কি পরিমাণ ফ্লাক্স যাবে সেটাই আমাকে বার করতে বলেছে। তো কিভাবে বার করব, তো আমাকে প্রথমে কি করতে হবে, একটা 3D সারফেস টানতে হবে। গসিয়ান সারফেস কি বলছে, একটা 3D সিমেট্রিক্যাল সারফেস বানাও। আচ্ছা, তো 3D সিমেট্রিক্যাল সারফেস আমরা কিভাবে বানাবো লক্ষ্য করো। 3D সিমেট্রিক্যাল সারফেস নিজেই করি, দেখো আমি 3D সারফেস বানাচ্ছি, তোমরা কিন্তু বলবে না ঠিক আছে। আচ্ছা, এর যদি আমরা 3D সারফেস বানাতে চাই না, সোজা ব্যাপার, একটা কিউব বানিয়ে নাও, আর কিছু না, একটা কিউব বানিয়ে নাও। দেখো এই টোটাল লেন্থটা কত ছিল, a, হাইট কত দিচ্ছে a/2। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি x অ্যাক্সিস, যদি আমি মানি তাহলে এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। তাহলে x অ্যাক্সিস থেকে আমি কতটা ডিসটেন্সে যাব, a/2 ডিসটেন্সে যাব। এটা হচ্ছে আমাদের z অ্যাক্সিস বরাবর আমি কতটা ডিসটেন্সে যাব, a/2 ডিসটেন্সে যাব। আর এটা হচ্ছে আমাদের কি y অ্যাক্সিস, তাহলে y অ্যাক্সিস বরাবর আমি a/2 ডিসটেন্সে যাব। তাহলে টানার চেষ্টা করছি, দেখো তাহলে এবারে দেখো, তাহলে x অ্যাক্সিস বরাবর a/2 ডিসটেন্স এসেছি, দিয়ে এখানে পৌঁছেছি, এটা হচ্ছে আমাদের অরিজিন। এবারে এখান থেকে আমি a/2 ডিসটেন্স গেছি, এটা হচ্ছে কত আমাদের a/2। তাহলে x অ্যাক্সিস বরাবর কত দূর এসেছি, a/2, y অ্যাক্সিস বরাবর এসেছি a/2। এবারে xy প্লেনের উপরে আমি এখন অবস্থান করছি, এবারে z অ্যাক্সিসে উঠতে হবে,
কারণ 3D সারফেস যেহেতু জেড অ্যাক্সিসে আমি কতটা উঠেছি a বাই 2। দেখো প্লেনটা পুরো সেম লাগছে, প্লেনটা পুরো সেম। প্লেনটাকে যদি আমি এইভাবে টানি কোনো অসুবিধা আছে? প্লেনটাকে তোমাদের সুবিধার জন্য আমি এইভাবে করে দিলাম। a বাই 2 এইখানটায় চার্জ রয়েছে, দেখো দেখো এটা হচ্ছে a বাই 2, এটা হচ্ছে a বাই 2। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটার কোঅর্ডিনেট আমি কত পাবো? এই পয়েন্টটা যদি এই হাইটটা কত a বাই 2, তাহলে এই পয়েন্টে যদি কোঅর্ডিনেট পেতে চাই তাহলে a বাই 2, a বাই 2, a বাই 2, তাহলে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা সাইড থেকে সেম ডিসটেন্সে অবস্থান করছে। তাহলে এই চার্জটা এবারে সেন্টারেই আছে, তাহলে এ তো ইন্টারসেক্ট থেকে a বাই 2 হাইটে আছে, তাহলে ইন্টারসেক্ট থেকে a বাই 2 মানে হচ্ছে এটাও a বাই 2, 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 তাহলে একটা কিউবের সেন্টারে আছে। বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে। তাহলে এইখানটা আমার কি আছে? প্লাস কিউ চার্জ রয়েছে। তো এই প্লাস কিউ চার্জ থেকে কিউবের প্রত্যেকটা সাইডে জন্য প্লাস কিউ চার্জের জন্য এই টোটাল কিউবে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স ফর কিউবের জন্য কত হবে? না কিউবের জন্য কিউ বাই ইপসিলন নট, কারণ এর অভ্যন্তরে চার্জ কত রয়েছে? কিউ রয়েছে, তো কিউ বাই ইপসিলন নট। তো আমাকে জেনারেলি বার করতে বলেছে কেবলমাত্র এই সারফেসটার জন্য। তাহলে একটা কিউব কটা প্লেন নিয়ে তৈরি হয়? 6টা। 1 2 3 4 5, ভেতরে একটা 6টা। তাহলে একটা সাইডের জন্য কত হবে? না 5 ফর a b c d, মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, সেটাই তো আমাদের ছিল, এটা a b c d। তাহলে এই প্লেনটার জন্য আমাকে কি বার করতে বলেছিল? ফ্লাক্স বার করতে বলেছিল। তাহলে এই প্লেনটার ক্ষেত্রে ফ্লাক্স কত হবে? না টোটাল ফ্লাক্স ইনটু 1/6, 6টা ফ্লাক্স 6টা প্লেন দ্বারা q বাই ইপসিলন নট। তাহলে এই প্লেনটার জন্য অনলি কত হবে? 1/6, তাহলে q বাই 6 ইপসিলন নট। কত? তাহলে একটা কিউবের যে কোনো একটা সাইড দিয়ে কি পরিমাণ ফ্লাক্স হয়? যে কোনো একটা সাইড দিয়ে q বাই ইপসিলন নট পরিমাণ ফ্লাক্স নির্গত হয়। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পেরেছি? তো কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 3 বোঝা গেছে? কোশ্চেন নাম্বার 4 দেখো, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4। তাহলে যদি এই কোন একটা কোশ্চেন এসে থাকে, আচ্ছা এগুলো সবই বোর্ড লেভেলের কোশ্চেন, এগুলো সব বোর্ড লেভেলের কোশ্চেন, যেই বা নিট লেভেলের কোশ্চেন কিন্তু আমরা এখনো আলোচনা করিনি, আর এক দুটো করে নিই, আর একটা করে নিই, তারপরে কি আমরা যেই বা নিটে পৌঁছে যাবো। কোশ্চেন নাম্বার 4 দেখো, ধরো একটা কিউব দিয়েছে, বোর্ড লেভেলের কোশ্চেন, একটা কিউব দিয়েছে, একটা কিউব দিয়েছে। তাহলে এই কিউবের সেন্টারে বলেছে চার্জ হচ্ছে কত? কিউ। তাহলে এই সারফেসের মধ্য দিক দিয়ে কি পরিমাণ ফ্লাক্স সৃষ্টি হবে? তাহলে শুধু পার্টিকুলার এই প্লেনটা বলেছে, তাহলে টোটাল কিউবের জন্য কত হবে? টোটাল কিউবের জন্য ফ্লাক্স কত হবে? না কিউ বাই ইপসিলন নট। তাহলে পার্টিকুলার একটা, তাহলে ইচ ফেস কত হবে? তো ইচ ফেসের জন্য কত হবে? ইচ ফেস ফর ফ্লাক্স কত হবে? না কিউ বাই ইপসিলন নট ইনটু 1/6। তাহলে প্রত্যেকটা ফেসের জন্য কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করে দিতে হবে, কারণ এর 6টা সারফেস রয়েছে, 6টা প্লেন রয়েছে। ওকে, আচ্ছা কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। সাপোজ ধরো একটা কিউব দিয়েছে, একটা কিউব, এটাও তো বোর্ড লেভেলে হয়ে গেল মনে হচ্ছে না? এনসিইআরটি তে নিট লেভেলে কি করে? সামান্যটুকু কনসেপ্ট চেঞ্জ করে দেয়। বেস্ট কনসেপ্ট না থাকলে নিট লেভেল বা যেই মেন্সে কোনো কোশ্চেনই ফেলে না। তো এর প্রত্যেকটা সাইড হচ্ছে কত? এ এ করে, প্রত্যেকটা সাইড এ এ করে। তো এবারে বলেছে যে চার্জ আছে, কোনো একটা ভার্টেক্সে চার্জ আছে, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ রয়েছে। তো আমাকে বলেছে কি না এই কিউবের এই সাইডের মধ্য দিক দিয়ে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হবে? বল, এই কিউবের এই সাইডের মধ্য দিক দিয়ে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হবে বল। খুব বুদ্ধিযুক্ত অঙ্ক, এটা খুব বুদ্ধিযুক্ত অঙ্ক। কেমন করে? না এই চার্জটা কোথায় আছে? কোন একটা কিউবের ভার্টেক্সে। তো ভার্টেক্সে যদি থাকে তাহলে তাহলে এই চার্জটা রেসপেক্ট টু যদি সিমেট্রিক্যাল আমাকে সারফেস যদি টানতে হয়, 3D সারফেস যদি আমাকে টানতে হয়, তাহলে আমরা কি করব? 8টা কিউব লাগে একটা ল্যাটিস বানাতে হয়। যদি এই চার্জটাকে যদি আমার চার্জের রেসপেক্টে যদি সিমেট্রিক্যাল 3D সারফেস বানাতে হয়, তো কি করতে হবে? 8টা কিউব, নিচে 4টা কিউব, উপরে 4টা কিউব, তবে গিয়ে এই চার্জটা রেসপেক্টে টোটাল প্লেনটা 3D হবে। কেমন করে? ল্যাটিস বানাতে হবে। বোঝানোর চেষ্টা করছি, ল্যাটিস বানাতে হবে। ল্যাটিস আমরা বুঝি তো, ল্যাটিস কেমন হয়ে থাকে?
কেমিস্ট্রিতে আমরা দেখেছি এগুলো, ল্যাটিস। দেখো হয়েছে, তো এটা একটা কিউব বানিয়েছি আমি, একটা বড় ধরনের কিউব বানিয়েছি। কেন না এটা একটা ল্যাটিস, ল্যাটিস 8টা কিউব নিয়ে যেহেতু তৈরি হয় সেহেতু আমি একটু বড় করে সাইজটা একটু বড় করেছি। তো এবারে আমি ড্রয়িং করতে চাইছি যে এই ল্যাটিসটার মধ্যে 8টা কিউব কিভাবে অবস্থান করে। দেখো প্রত্যেকে নিজেরাও ট্রাই করতে পারো। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ঠিক আছে। আর যেমন যে যেমন পারো করো, যে যেমন পারো, যার যেমন করে ভাবনা চিন্তা আসছে সেভাবেই করো। আমি তো মনে করছি এগুলোকে আগে ড্রয়িং করে নিলে সব থেকে ইজিয়েস্ট হবে। তোমাকে ল্যাটিস বানাতে হবে আর কিছু না। ল্যাটিসে কি থাকবে? 8টা কিউব থাকবে। তো তুমি বুঝে টানবে যে কিভাবে আমাকে 8টা কিউব করতে হবে। এখন তুমি জেনারেলি তুমি ছোট নও, অনেক বড়। হয়েছে হয়েছে, চেষ্টা তো করছি সবগুলো ঠিকঠাক আসার জন্য। দেখতেও ভালো হতে হবে। হয়েছে? দেখো এবারে এই লাইনটাকে আমরা যোগ করবো, খালি এই লাইনটাকে যোগ করলাম, এই লাইনটাকে যোগ করেছি। এবারে ভার্টিক্যালি লাইনগুলোকে যোগ করে দাও। ভার্টিক্যালি লাইনটাকে যোগ করছি। শুধু ভার্টিক্যালি লাইনটা যোগ করলেই কিন্তু আমাদের ল্যাটিস আঁকা কমপ্লিট। ল্যাটিস আঁকা কমপ্লিট। কিছু বোঝাতে পারছি এবারে? দেখো এখানটায় 8টা কিউব রয়েছে। কেমন করে 8টা কিউব রয়েছে দেখো। দেখো 1 1 এটা একটা। এই কিউবটাকে টোটাল কমপ্লিট করি, এই কিউবটাকে টোটালটা কমপ্লিট করি। দেখো এই কিউবটা হচ্ছে কোনটা, দেখো তার পেছনে আরেকটা কিউব রয়েছে, তার পেছনে একটা কিউব রয়েছে। তাহলে এই কিউবটার পেছনে আরেকটা কিউব রয়েছে, লক্ষ্য করবে। এই কিউবটার পেছনে একটা কিউব রয়েছে, লক্ষ্য করবে। দেখো দেখতে পাচ্ছ কিউবটা? দেখতে পাচ্ছ? এর পেছনে আরেকটা কিউব রয়েছে। হয়েছে? একটা কিউব আমি টানতে পেরেছি। দেখো তাহলে এই কিউবটা হচ্ছে ফ্রন্ট কিউব, তার পেছনে একটা কিউব রয়েছে, সাইডে একটা রয়েছে, এই সাইডে রয়েছে। তাহলে একটা ল্যাটিস কটা কিউব নিয়ে আছে? তো নিচের প্লেনটা আমরা, নিচের সাইডে আমরা কত দেখতে পাচ্ছি? 8টা দেখতে পাচ্ছি। উপরেরটা তো তেমন করে 8টা আছে। এবারে চার্জ কোথায় রয়েছে? চার্জ রয়েছে ইনসাইডের এই জায়গাটায়। তাহলে এই জায়গা, তাহলে একটা ল্যাটিসের সেন্টারে দেখো চার্জ রয়েছে। তাহলে এই ল্যাটিসের সেন্টারে দেখো চার্জটা রয়েছে। তো আমাকে বার করতে বলেছে কেবলমাত্র এই সারফেস দিয়ে কি পরিমাণ ফ্লাক্স সৃষ্টি হবে। তাহলে এই ল্যাটিসের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে? না, ফ্লাক্স থ্রু ল্যাটিস কত হবে? যেহেতু 8টা কিউব আছে, যেহেতু 8টা কিউব, তাহলে এই ল্যাটিসটার ক্ষেত্রে যদি দেখি, ল্যাটিসটার মধ্যে কেবলমাত্র ইনসাইড নেট চার্জ হচ্ছে কত? কিউব। তাহলে ইনসাইড নেট চার্জ ডিভাইড বাই ইপসিলন নট। তাহলে এটাই আমরা পেয়েছি কি গস ল থেকে। তো এই ল্যাটিসটার জন্য, তাহলে এই ল্যাটিসটা কি দেখতে পাচ্ছি? 8টা কিউব নিয়ে তৈরি। তাহলে আমরা ফ্লাক্স থ্রু 8 কিউব লিখতে পারি। তাহলে ফ্লাক্স থ্রু 8 কিউব ইকুয়াল টু কিউ বাই ইপসিলন নট। আরে ল্যাটিস বলা মানে 8 কিউব বলা। কি বললাম? বোঝা গেছে? তাহলে একটা কিউবের জন্য কত হবে? তাহলে ইচ কিউব যদি আমরা বলতে চাই,
তাহলে একটা কিউবের জন্য ফ্লাক্স কত হবে? না কিউ বাই এপসাইলন নট ইনটু 1/8। তাহলে একটা কিউবের জন্য দেখো একটা কিউবের আবার একটা সাইডের জন্য বলেছে, তাহলে কেবলমাত্র এই সাইডটার জন্য বলেছে। আচ্ছা এবারে লক্ষ্য করো যে এই কিউবের কটা সারফেস ওপেন আছে, কটা সারফেস ক্লোজড আছে। দেখো সামনের এই সারফেসটা ওপেন, ফ্রন্ট সারফেসটা ওপেন, নিচের সাইডটা ওপেন, কিন্তু এই সাইডটা এই পাশের কিউবের দ্বারা ক্লোজড, উপরের কিউবের দ্বারা ক্লোজড, পেছনেরটা পেছনের কিউবের দ্বারা ক্লোজড। তার মানে তিনটা সারফেস ওপেন, তাহলে একটা কিউব দিয়ে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হচ্ছে? না কিউ বাই 8 এপসাইলন। তাহলে একটা সাইড দিয়ে কত হবে? তাহলে একটা কিউবের আমরা পৌঁছে গেছি। এবারে একটা কিউবের একটা সাইড বলেছে, ইচ সাইড, বুঝলে? তো ইচ সাইড অফ ইচ কিউব, তাহলে একটা সাইডের, একটা কিউবের একটা সাইডের জন্য কি পরিমাণ হবে? না একটা কিউবের জন্য তিনটা প্লেন ওপেন রয়েছে। তাহলে একটা কিউব থেকে কিউ বাই 8 এপসাইলন নট পরিমাণ ফ্লাক্স নির্গত হতে পারে। তাহলে একটা প্লেনের জন্য 1/3 মাল্টিপ্লাই অফ 1/3 খতম। তাহলে ইচ সাইড, তাহলে এটাই হচ্ছে কি ইচ সাইডের জন্য ফ্লাক্স। তো নিট লেভেলে এরকমই কোশ্চেন আসার আছে। তো একটা মাত্র সিমিলার কোশ্চেন নিয়ে কিন্তু বারবার হতে থাকবে না। তো তোমাকে আগে বুঝে নিতে হবে কি যে কিভাবে আমি একে গসিয়ান সারফেস বানাবো। তো গসিয়ান সারফেস হচ্ছে সেই সারফেস, এটা যে আমরা একটা ল্যাটিস বানালাম এটাই হচ্ছে একটা কি গসিয়ান সারফেস। তো গসিয়ান সারফেস হচ্ছে সেই সারফেস যে চার্জ থেকে প্রত্যেকটা প্লেন ইকুইডিস্টেন্স হবে, সিমেট্রিক্যাল হবে, প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড সেম হবে, তবেই আমরা ওকে বলতে পারবো ওই সারফেসটাকে গসিয়ান সারফেস বলতে। গসিয়ান সারফেস বানিয়ে আসবে না, তোমাকে নিজেকে বানাতে হবে। তো প্রথম দিকে তোমাকে কোনো টিচারদের কাছ থেকে হেল্প নিয়ে শিখতে হবে, তারপরে নিজেরা অঙ্কটা করতে করতে তোমরা কিন্তু গসিয়ান সারফেস নিজেরা বানাতে শিখে যাবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে কোশ্চেন নাম্বার 6 এ এগাই। ওকে চলো রাপ করি। আচ্ছা কোশ্চেন নাম্বার 6, Question number 6. Question number 6. Suppose ধরো এই একটা সিলিন্ডার, তো আমাকে দিয়েছে কি না এই সিলিন্ডারের সেন্টারে রয়েছে কত? চার্জ কিউ। সেন্টারে রয়েছে কত? চার্জ কিউ। এই সিলিন্ডারের লেন্থ কত দিয়েছে? 2r। সিলিন্ডারের লেন্থ কত দিয়েছে? 2r। এই সিলিন্ডারের রেডিয়াস কত দিয়েছে? r। এই প্রত্যেকটা সার্কুলার সারফেসের রেডিয়াস কত? r। ক্লিয়ার হচ্ছে? তো আমাকে বার করতে বলেছে ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, তার মানে এই যে গোল সারফেসটা, এই চার সাইডের গোলটা, এই কার্ভ সারফেস। তো ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস কত হবে? তো দেখো এখানে আমি তোমাদের একটা কনসেপ্ট আমি দিয়ে দিতে চাই। কি কনসেপ্ট? তোমরা যদি বলো তাহলে আমি নেক্সট আরেকটা এই কনসেপ্টের উপরে আমি একটা ক্লাস করিয়ে দেবো, কিন্তু বর্তমানে আমি কনসেপ্টটা দিতে চাই। কি কনসেপ্টটা হচ্ছে না আমরা কোণ তো দেখিনি, কোণের ক্ষেত্রে ফ্লাক্স কত হয়ে থাকে সেটা তো আমরা জানি না। ফ্লাক্স থ্রু কোণ কত হয়ে থাকে আমরা জানি কি জানি না। সাপোজ ধরো এই হচ্ছে একটা কোণ, তাহলে এই কোণের ভার্টেক্সে আমার কি রয়েছে? একটা চার্জ কিউ রয়েছে। তাহলে যেভাবে খুশি আঁকতে পারে। এই ভার্টেক্সে ধরো চার্জ কিউ রয়েছে, তো চার্জ যদি কিউ থাকে তো ইলেকট্রিক ফিল্ড এই কোণের রেসপেক্টে কিভাবে নির্গত হয়? যেহেতু চার্জ এই সারফেসের উপরে অবস্থান করছে, তো এই সারফেসের উপর দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড কিন্তু এদিকেও নির্গত হবে না, এদিকেও নির্গত হবে না। ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র ওই ফ্রন্টের সার্কুলার সাইডের মধ্য দিক দিয়ে ইলেকট্রিক ফিল্ড কেবলমাত্র নির্গত হয়। বুঝছে? তো এই সার্কুলার সারফেসের ক্ষেত্রে কোণের জন্য এই সার্কুলার সারফেসে ফ্লাক্স কত হয়ে থাকে? না ফ্লাক্স হয়ে থাকে কত হয়ে থাকে? না কিউ বাই, যদি চার্জ কিউ থাকে, ইনসাইড চার্জ কিউ থাকে, কিউ বাই 2 এপসাইলন নট ইনটু 1 মাইনাস cos থিটা। কি করে হয়ে থাকে, কেমন করে হয়ে থাকে আমরা আরেকটা ক্লাসে নালে জেনে নেব। তাহলে এই কোণকে যদি আমাকে গসিয়ান সারফেস যদি বানাতে হয়, তাহলে এই কোণ হচ্ছে কি একটা স্ফিয়ারের অন্তর্গত। দেখো একটা স্ফিয়ারকে ছোট ছোট কোণ রূপে ডিল করো, দেখবে স্ফিয়ার হয়ে গেছে।
ওটা একটা স্ফিয়ার হয়ে গেছে। তো ছোট ছোট কোণকে পরপর সাইডে সাইডে রাখতে থাকো, দেখো একটা স্ফিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা বর্তমানে এটা জানতে চলেছি কি না কোণের ক্ষেত্রে ফ্লাক্স কত হয়ে থাকে q/2 ইপসিলন নট, যেখানে থিটা হচ্ছে কি না থিটা হচ্ছে এই সাইডে, এই যে সার্কুলার সাইডে সেন্টার, সার্কুলার সাইডের সেন্টার, সেন্টার দ্বারা যে অ্যাঙ্গেলটা যে কোনো একটা সাইড করে থাকে সেটাই হচ্ছে কথা থিটা। যে কোনো একটা সাইড করে থাকে, যে এই পাশেও বা এই পাশেও, তাহলে সেন্টারের রেসপেক্টে যে কোনো একটা সাইড যে অ্যাঙ্গেলটা করে থাকে তা সেটাই হচ্ছে কত থিটা, সেটাই হচ্ছে কত থিটা। তো এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কি করে করব না, এই সিলিন্ডারের ক্ষেত্রে আমরা যদি এই কার্ভ সারফেসের ক্ষেত্রে যদি আমরা ফ্লাক্স বার করতে চাই, তো দেখো দেখো এটা একটা কোণ টাইপের হয়ে গেছে, এটাও একটা কোণ টাইপের হয়ে গেছে। তাহলে দেখো সিলিন্ডারটা দুটো কোণকে নিয়ে তৈরি হয়েছে না, তাহলে এই দুটো কোণের ফ্লাক্স যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কার্ভ সারফেসের ফ্লাক্স পেয়ে যাই। আচ্ছা এখন এই সিলিন্ডারের ক্ষেত্রে চার্জ কোথায় রয়েছে, সেন্টারে রয়েছে, তো এই সিলিন্ডারের জন্য ফ্লাক্স কত হবে, তাহলে এখন এই সিলিন্ডারের সেন্টারে যেহেতু চার্জ রয়েছে তাহলে আমরা বলতে পারি কি যে এটা একটা অলরেডি গসিয়ান সারফেস বানিয়েই আমাকে দেওয়া হয়েছে, তাহলে ফ্লাক্স থ্রু দিস সিলিন্ডার ইজ কত হবে, সিলিন্ডার q/ε0। ক্লিয়ার? তো আমাকে বার করতে বলেছে কার্ভ সারফেসের জন্য, তাহলে এই দুটো কোণের ফ্লাক্স বাদ দিয়ে দাও, কার্ভ সারফেস পেয়ে যাও। তাহলে কি লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি না ফ্লাক্স থ্রু সিলিন্ডার ইকুয়াল টু ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, কার্ভ সারফেস প্লাস ফ্লাক্স থ্রু টু কোণ হয়েছে। আচ্ছা তো আমাকে কার্ভ সারফেসের প্রয়োজন, আমাকে কার্ভ সারফেসের প্রয়োজন, তো ফ্লাক্স থ্রু কার্ভটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসো, নিয়ে আসার পর বাকিটাকে বাদ দিয়ে দাও, তা ফ্লাক্স থ্রু সিলিন্ডার মাইনাস ফ্লাক্স থ্রু টু কোণ। আচ্ছা কোণের জন্য আমরা তো বার করি, জাস্ট খালি ফর্মুলা জেনে রেখেছি, তাহলে দুটো কোণের জন্য কত হবে, এটা ইচ কোণের জন্য আগে বার করে ইনটু 2 করে দাও, দুটো কোণ বেরিয়ে গেছে। তাহলে একটা কোণের জন্য কত হবে, তা সেন্টারে আছে মানে চার্জটা, তাহলে এই হাইটটা কত হবে, অবশ্যই আর, কারণ লেন্থ হচ্ছে 2r, তাহলে হাইটটা কত হবে, অবশ্য rই তো হবে, তাই না? তাহলে এটা আর এটা আর, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 90, তার মানে এই কোণটা 45 ডিগ্রি হচ্ছে না, এই কোণটা 45 ডিগ্রি হচ্ছে না। আচ্ছা তো ফ্লাক্স থ্রু ইচ কোণ আমরা কত লিখতে পারি না q/2 ইপসিলন নট ইনটু 1 মাইনাস cos, কত হবে 45 ডিগ্রি, তাই না? থিটা ইকুয়াল টু কত 45, এই কোণ এই সাইড আর এই হাইটের মধ্যে কোণ বার করতে হবে, অ্যাঙ্গেলটা নিতে হবে। তার মানে আমি কি লিখতে পারি, তার মানে আচ্ছা দুটো কোণের জন্য কি হবে, তাহলে ফ্লাক্স থ্রু টু কোণের জন্য আমরা কি লিখবো না 2 ইনটু q/2 ইপসিলন নট ইনটু 1 মাইনাস cos 45 ডিগ্রি, তাহলে 2 কে 2 ক্যান্সেল, তাহলে q/ইপসিলন নট 1 মাইনাস 1/√2। তো এই ভ্যালুটা আমরা এখানে বসাবো, সিলিন্ডারের জন্য কত না q/ইপসিলন নট, তাহলে মাইনাস অফ q/ইপসিলন নট 1 মাইনাস 1/√2, তাহলে q/ইপসিলন নট ইনটু মাইনাস √2 q/√2 ইপসিলন নট কত, তাহলে সিলিন্ডারের জন্য কার্ভ সারফেসের ক্ষেত্রে ফ্লাক্স কত হবে q/√2। তাহলে এই কোণ দুটোর ফ্লাক্স আমি কি করছি বাদ দিয়ে দিয়েছি, এবং কার্ভ সারফেসের ক্ষেত্রে আমরা কি করছি ফ্লাক্স নির্ণয় করলাম q/√2 ইপসিলন নট। ক্লিয়ার? বোঝা গেছে এতদূর? তোলা আছে, জলদি করে তোলো, তাড়াতাড়ি তুলে নাও, তাড়াতাড়ি তুলে নাও। তো আজকে আমাদের লাস্ট কোশ্চেন নিট লেভেলে, কোশ্চেন নাম্বার এটা কত ছিল 5 6 যাই হবে, তো আমি জানি না কত নাম্বার ছিল, আমার মনে হয় কোশ্চেন নাম্বার 6 ছিল। তো কোশ্চেন নাম্বার 7, তো কোণের আমার জানা হয়ে গেছে, কোণের ক্ষেত্রে কত হয়ে থাকে q/2 ইপসিলন নট, এর ডেরিভেশন আমরা নেক্সট ক্লাসে কিন্তু করে দেব, যেটাই হবে 13। আচ্ছা লেকচার নাম্বার 13 হবে। এবার আমরা 7 নম্বর করতে চলেছি, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 খুব পপুলার কোশ্চেন নিট লেভেলের, এই কোশ্চেনটা যে কোশ্চেনটা দিতে চলেছি। তোমরা কলসি দেখেছো, কলসি, কলসি কেমন হয়ে থাকে, এরকম হয়ে থাকে না,
এরকম কলসি, উপরের মাথাটাকে কমপ্লিট করে দিলে লাগবে পুরো একদম কলসি লাগবে। হয়েছে, পুরো কলসি লাগছে দেখো। আমাকে বলেছে কি এরকম একটা কন্টেনার দিচ্ছে, এটা কি কন্টেনার, এরকম একটা কন্টেনার। এই কন্টেনারের উপরে সার্কুলার সারফেসের রেডিয়াস কত দিয়েছে না, এই রেডিয়াসটা দিচ্ছে সাপোজ r। আচ্ছা, তো সেন্টার থেকে h হাইট নিচে কতটা নিচে আছে, h হাইট নিচে একটা পজিটিভ চার্জ রয়েছে, q চার্জ রয়েছে, একটা পজিটিভ চার্জ কত রয়েছে, q চার্জ। তো আমাকে বার করতে বলেছে কি হে, আমাকে বার করতে বলেছে এই কন্টেনারের কার্ভ সারফেসের মধ্য দিক দিয়ে কি পরিমাণ ফ্লাক্স বের করতে হবে। তো ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, কার্ভ সারফেস অফ কন্টেনার, কন্টেনার ওকে ইকুয়াল টু হোয়াট, এটাই আমাকে বার করতে বলেছে। তো কি করে বার করব, কি করে বার করব না, বার করার দেখো একটা মাস্ট পদ্ধতি আমরা জেনে গেছি। কোণের ক্ষেত্রে এটা একটা কোণ না, এটা একটা কোণ, দেখো উপরেটা একটা কোণ, তাহলে এই কোণের মধ্যে দিকে কি পরিমাণ ফ্লাক্স আছে, সেই ফ্লাক্সটা যদি টোটাল ফ্লাক্স থেকে বাদ দিয়ে দিই তাহলে কার্ভ সারফেসে পড়ে থাকে। আমরা কোণের ক্ষেত্রে কত পেয়েছি না, কোণের ক্ষেত্রে কোণের ক্ষেত্রে ফ্লাক্স কত হয়ে থাকে না, q বাই 2 ইপসিলন নট 1 মাইনাস cos থিটা। আচ্ছা, তো আমাকে কার্ভ সারফেসের প্রয়োজন, তাহলে টোটাল ফ্লাক্স আমরা কত পাবো এই কন্টেনারের জন্য না, এই কন্টেনারের জন্য টোটাল ফ্লাক্স কত হবে না, q বাই ইপসিলন নট, ইনসাইড চার্জ হচ্ছে q বাই ইপসিলন নট। এর গসিয়ান সারফেস বানাবো, দিয়ে আমরা দেখব যে q বাই ইপসিলন নটই হবে, ইনসাইড চার্জ যেটাই হবে সেটাই লিখে দেব। ক্লিয়ার? তো ফ্লাক্স থ্রু কন্টেনার মানে এটা আমরা কি পেলাম, টোটাল ফ্লাক্স ইকুয়াল ফ্লাক্স থ্রু কোণ, তাহলে কোণের জন্য ফ্লাক্স প্লাস ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস, কার্ভ সারফেস। আচ্ছা, তা আমাকে বার করতে বলেছে কি অনলি কার্ভ সারফেস, তাহলে ফ্লাক্স থ্রু কার্ভ সারফেসের যদি আমাকে বার করতে হয় তাহলে আমরা কি করব না, ফ্লাক্স থ্রু কন্টেনার মাইনাস ফ্লাক্স থ্রু কোণ করে দেব, খতম হয়ে যাবে। তো কোণের জন্য ফ্লাক্স কত হবে, কোণের জন্য ফ্লাক্স কত হবে বার করে নিয়ে আগে, ফ্লাক্স থ্রু কোণ কত হবে আগে বার করে নিই। তো ফর্মুলাটা আমাদের রয়েছে q বাই 2 ইপসিলন নট 1 মাইনাস cos থিটা, থিটাটা কত হবে আগে দেখা যাক। তো থিটা হচ্ছে কোনটা, এটা থিটা হচ্ছে কোনটা, এটা। আচ্ছা, তো এই থিটাটা আমরা কি করে বার করব, থিটা তো আমরা বার করতে পারছি না। তো এই থিটা যদি হয়ে থাকে তো cos থিটা ইকুয়াল টু কত হয়ে থাকে, আমরা এখানে দেখিনি, cos থিটা ইকুয়াল টু কি থাকে, বেস বাই হাইপোটেনাস। তাহলে থিটা যার রেসপেক্টে থাকে সেটাই হচ্ছে কি বেস, এটা হচ্ছে বেস, h হচ্ছে বেস, হাইপোটেনাস হচ্ছে কোনটা, এটা। তাহলে হাইপোটেনাস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, a স্কয়ার প্লাস r স্কয়ার, কারণ রেডিয়াস হচ্ছে r, তাহলে cos থিটা হচ্ছে কত, বেস বাই হাইপোটেনাস, a স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে 1 মাইনাস কত তো cos থিটা, তাহলে থিটা জায়গায় লিখতেই পারি h বাই রুট ওভার a স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে কোণের রেসপেক্টে আমরা কি পেয়ে গেলাম, এই কোণটার জন্য ফ্লাক্স পেয়ে গেছি, তো আমরা এই কোণের ফ্লাক্স কি করব, বাদ দিয়ে দেব। তাহলে কন্টেনারের জন্য কত পেয়েছি, q বাই ইপসিলন নট, কোণের জন্য কত পেয়েছি না, q বাই 2 ইপসিলন নট 1 মাইনাস h বাই রুট ওভার r স্কয়ার প্লাস h স্কয়ার। বাস, আর এটাকে সলভ করলেই হয়ে গেল যে কার্ভ সারফেসের জন্য কত হবে। তো আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এইটুকুই পর্যন্ত। আমরা নেক্সট যেটা আমরা বলছিলাম যে আমরা কেবলমাত্র এই কোণের জন্য ডেরিভেশন করতে হবে আমাকে। তো কোণের জন্য একটা ছোট্ট একটা ডেরিভেশন, সেই ছোট্ট একটা ডেরিভেশন 20-25 আধ ঘন্টার মতো একটা ডেরিভেশন, সেই লেকচারটাই আমরা কমপ্লিট করে দেব নেক্সট লেকচার। ওকে, তো তোমরা মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও এবং আই হোপ তোমরা ভালোভাবে আর বেটার রেজাল্ট করার জন্য আপনারা লেগে পড়েছো। তো ফলো করতে থাকো ডিসি পান্ডে এবং এসসি বার্মার বইকে। ওকে, তো বেস্ট অফ লাক, গুড আফটারনুন।